মহান মে দিবসে দেশ জুড়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। মালিক শ্রমিক ব্যবধান কমিয়ে আনার আহ্বান। এখনো ন্যায্য অধিকার বঞ্চিত হাজার হাজার শ্রমিক। সারা দেশে শুধু আওয়ামী লীগের লোকজনই অধিকার ভোগ করছে, আর সাধারণ মানুষ হচ্ছে হত্যা গুমের শিকার। সোহরাওয়ার্দী উদ্যানের শ্রমিক সমাবেশে বেগম জিয়া। অধিকার চাইতে গিয়ে বিএনপি জামাত সরকারের সময়ে গুলি খেয়ে মরতে হয়েছে শ্রমিকদের। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন আটক। বনমন্ত্রী বললেন, জঙ্গলে আগুন লাগতেই পারে, বিশ্বের বহু দেশে এমন হয়। জঙ্গলে আগুন লাগে, এটা এমন কোনো ঘটনা ঘটে নাই যেটা পৃথিবীতে আর কোথায় ঘটে। চট্টগ্রামে কোল্ড স্টোরেজ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ। ভ্রাম্যমাণ আদালতের অভিযান এড়াতেই করা হয়েছিল মজুত। এবং বর্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে পদ্মা সেতু প্রকল্পের কাজ। তীব্র স্রোতে কঠিন হবে মাওয়া প্রান্তের পাইলিং, চলবে জাজিরা প্রান্তে। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সাজিদ রাজু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সারা দেশে শুধু আওয়ামী লীগের লোকজনই অধিকার ভোগ করছে, আর কারো স্বাধীনতা নেই, অধিকার নেই। এ কারণেই অগণতান্ত্রিক এই সরকারের বিরুদ্ধে জনগণকে এখনই রুখে দাঁড়াতে হবে। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। তারা কি জনগণের ভোটে নির্বাচিত? জনগণের ভোটে নির্বাচিত নয়, এরা জবরদখলকারী সরকার। জোর করে ক্ষমতায় বসে থেকে শুধুমাত্র লুটপাট করছে, আর নতুন নতুন আইন তৈরি করছে তারা, যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারে। আজকে বাংলাদেশে শ্রমিক কেন শুধু সরকারি দল ছাড়া কারো কোনো অধিকার নেই। এরা দেশের মানুষকে মানুষ মনে করে না, তাই আজকে দেশের মানুষকে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে। আজকে শুরু হয়েছে খুন, হত্যা, নির্যাতন, সব মানবাধিকার লঙ্ঘন করা, কথা বলার অধিকার লঙ্ঘন করা, বিরোধী দলকে কোনো জায়গায় মিছিল করতে না দেওয়া। এই আওয়ামী লীগ যতদিন থাকবে এই দেশটাকে তারা শেষ করে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত বিএনপি জামাত সরকারের সময়ে অধিকার চাইতে গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে শ্রমিকদের। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মে দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে। সারা দেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন তিনি। আমরা এই দেশে দেখেছি কিভাবে শ্রমিকদের উপর অত্যাচার হয়। যখন বিএনপি ক্ষমতায় ছিল, শ্রমিক তার ন্যায্য মজুরির জন্য আন্দোলন করেছিল। রমজান মাস সংযমের মাস, কথায় বলে যে তখন একটা পিঁপড়াও মারতে হয় না। কিন্তু কি দুর্ভাগ্য এ দেশে, সেই রমজান মাসে গুলি চালিয়ে 17 জন শ্রমিককে ওই বিএনপি সরকার হত্যা করেছিল নির্বিচারে, যখন তার 91 থেকে 96 পর্যন্ত সরকার। আওয়ামী লীগ যখন সরকার এসেছে, আমরা কিন্তু একে একে বন্ধ শিল্প কলকারখানা যেগুলি সম্ভব চালু করেছি। আমরা রাষ্ট্রীয়ভাবে এই 1 মে পালন করে যাচ্ছি স্বাধীনতার পর থেকে। কাজে এদেশের শ্রমিকদের কল্যাণ করা, আমি মনে করি এটা আমাদের কর্তব্য। কারণ আমরা যদি দেশকে উন্নত করতে চাই, তাহলে আমাদের যেমন শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমাদের শ্রমিকদেরও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কারণ তাদের ঘাম, তাদের শক্তি, তাদের শ্রম দিয়েই তো। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতি বিজড়িত গৌরবময় দিন আজ। শ্রমিকদের দাবি আদায়ে দিবসটিতে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে শ্রমিক সংগঠনগুলো। সমাবেশ থেকে শ্রমিকদের কাজের পরিবেশ, পারিশ্রমিক, চাকুরির নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শ্রমিকরা। শ্রম প্রতিমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী ভিন্ন ভিন্ন শ্রমিক সমাবেশে যোগ দিয়ে বলেন, শ্রমিকদের দাবি পূরণে কাজ করছে সরকার।
দিনের শুরুতেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন হাজারো শ্রমিক। পোশাক খাত, পরিবহন, নৌযান কিংবা খাবার হোটেল, সব ধরনের শ্রমিকরাই স্মরণ করেন দাবি আদায়ে তাদের আত্মত্যাগের ইতিহাসকে। বিপ্লব আর প্রতিবাদের প্রতীক লাল পতাকা, হরেক রঙের ব্যানার, ফেস্টুন আর দাবি দেওয়া নিয়ে রাজপথে মিছিলে অংশ নেন তারা। জানান সব মিলিয়ে খুব একটা ভালো নেই তারা। একটা মালিক একটা কারখানা থেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, কিন্তু শ্রমিকের সাথে মালিকের ব্যবধান দিন আর রাতের তফাৎ। শ্রমিক আমরা আমাদের কোনো মূল্যায়ন করে না গার্মেন্টসের মালিকরা, অথচ আমাদের শ্রম দিয়ে মালিকরা টাকা এত বড় লোক হয়। যথাযথ সম্মান ও শ্রমের মূল্য যেন নিশ্চিত করা হয়, সেই দাবিও ছিল শ্রমিকদের কণ্ঠে। মাতৃকালীন ছুটি 4 মাস দেওয়া হয়, আমরা মাতৃকালীন ছুটি 6 মাস চাই। 8 ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন, চালকের জন্য জীবন বীমা এবং নিয়োগপত্র পরিচয়পত্র দিতে হবে। কোথায় কোথায় চালক ছাঁটাই, এটা চলবে না। মালিক আমাদের উপর নির্যাতন করে, এটা চলবে না। এদিকে শ্রমিকদের বিভিন্ন সংগঠনের র্যালি ও সমাবেশে অংশ নেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও শ্রমিক নেতারা। তারা জানান শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করছে সরকার। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রিপক্ষীয় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। রপ্তানি মূল্যে 0.03% টাকা ব্যাংকে কেটে রেখে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়া হবে। আমরা হিসাব করে দেখেছি প্রতি বছর প্রায় 60 থেকে 70 কোটি টাকা এই ফান্ডে আসবে। আমাদের সরকার শ্রমিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু মালিকেরা শ্রমিকদেরকে বঞ্চিত রাখার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রমিকরা জানিয়েছেন যুগ যুগ ধরে তাদের প্রতি যে বৈষম্য তার অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করতে চান তারা। তাদের মাতৃত্বকালীন তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়েই পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে শ্রমিকদের ন্যায্য দাবিতে সোচ্চার বিভিন্ন শ্রমিক সংগঠন। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মে দিবস উপলক্ষে রাজশাহীর লক্ষ্মীপুর মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। ঢোল বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বর্ণালী মোড়ে গিয়ে শেষ হয়। এতে শ্রম অধিদপ্তরের নেতাকর্মী সহ শতাধিক মানুষ অংশ নেন। শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে লাল পতাকা মিছিল করেছে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন। এতে ব্যানার ফেস্টুন সহ শত শত মোটরযান শ্রমিক অংশ নেন। মালিকদের প্রতি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়। আমরা এখন অনেকে বেকার আছি, অনেকে অনেক কষ্টতে আছি, এবং খাওয়া দাওয়া, বাসা খরচা, অনেক দিকে আমরা অনেকটা সমস্যাতে আছি। পরিবহন শ্রমিকদের 8 ঘন্টার কাজ নিশ্চিত করা আমাদের অন্যতম দাবি হচ্ছে নিয়োগপত্র প্রদান করা। মে দিবসের মর্মবাণী শ্রমিক মালিক ঐক্য গড়ি। এই স্লোগানকে সামনে রেখে ফেনীতে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের শতাধিক শ্রমিক। বরিশালও শোভাযাত্রা বের করে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে রং বেরঙের পতাকা হাতে অংশ নেন শত শত শ্রমজীবী মানুষ। শ্রমিকদের দাবি আদায় সংক্রান্ত বিভিন্ন স্লোগান দেন তারা। আমরা শ্রমিক ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা মাঠে নেমেছি। দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছি। আজকের এই সমাবেশ এবং র্যালি তারই একটা অংশ বিশেষ। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় মহান মে দিবস। সাবিত সারোয়ার, সময় সংবাদ। দর্শক, সিলেটের কিন ব্রিজ এলাকায় মে দিবস উপলক্ষে পরিবেশিত হচ্ছে গণসঙ্গীত। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা সরাসরি যাব সেখানে। আহাদ। রাজু, আসলে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলনের শুরু করেছিলেন এবং তারা যে জীবন দিয়েছিলেন, সেই আন্দোলনই এখনো চলছে এবং সে কারণে আসলে এই সারা বিশ্বে, বাংলাদেশ সহ এই সিলেট সহ সারা বিশ্বে আজকে মহান মে দিবস পালিত হচ্ছে। তো এই মহান মে দিবস উপলক্ষে সিলেটে আজ সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এখন আমি আছি সিলেট শহরের কিন ব্রিজ এলাকায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নগরনাট নামক একটি সাংস্কৃতিক সংগঠন, তারা আজ বিকেল থেকে গণসঙ্গীতের আয়োজন করেছে এবং এই গণসঙ্গীত দেখতে সিলেটের হাজারো মানুষ ভিড় করেছেন সিলেট কিন ব্রিজ এলাকায়। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আসলে তাদের গানের মধ্যে শ্রমিকদের শোষণ, বঞ্চনার কথা তারা তুলে ধরছেন এবং তারা যেমন বলছেন যে শ্রমিকদের ঘামের বিনিময়ে মালিকরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। আসলে তারা যেমনটি বলছেন যে মালিক
মালিকরা প্রতিনিয়ত যাদের আগে একটি কারখানা ছিল তাদের কারখানা আজ 10 থেকে 20টি হয়েছে, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের মালিক হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি। মালিক এবং শ্রমিকদের পার্থক্য আসলে দিন এবং রাতের পার্থক্যের সমান, এমনটি তারা বলছেন। তো এই যে গণসংগীতের অনুষ্ঠানটি যেটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানে সিলেটের সর্বস্তরের মানুষ এসে ভিড় করেছেন। এখানে সাংস্কৃতিক সংগঠকদের পাশাপাশি সিলেটের সাধারণ মানুষ এবং সিলেটের শ্রমিক যারা রয়েছেন তারাও আসলে এখানে আছেন। তো তাদের গানের মাধ্যমে একটি বিষয় তারা তুলে ধরছেন যে বিশেষ করে সিলেটের একটি চা বাগান অধ্যুষিত এলাকা আপনারা জানেন, এবং এই চা শ্রমিকরাই হচ্ছে সিলেটের সবচেয়ে বেশি বঞ্চিত। আসলে এখন এই চা শ্রমিকরা তাদের দৈনিক মজুরি মাত্র 85 টাকা দেওয়া হয়, এবং এই 85 টাকা দিয়ে বর্তমান বাজারে তাদের জীবন চলে না এবং তাদের পরিবার চলে না, এমনটি আসলে তারা বলছেন। এবং চা শ্রমিকরা যেমনটি বলছেন যে এই তাদের মজুরি কম থাকার কারণে তাদের ছেলেমেয়েরা অশিক্ষিত থেকে যাচ্ছে, তাদের ছেলেমেয়েদেরকে তারা স্কুলে দিতে পারেন না, এমনটি তারা বলছেন। তো আসলে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে আমি একটু তাদের সাথে আমি কথা বলবো যে আপনারা যে এই অনুষ্ঠানগুলোর যে আয়োজন করলেন আসলে কি কারণে আয়োজন করা যদি একটু বলেন, এই অনুষ্ঠানগুলো কি কারণে আয়োজন করা একটু বলেন। দেখুন, মে দিবস হচ্ছে আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। আমরা এই মে দিবস পালন করে থাকি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য। শ্রমিকরা যেসব শোষণ হয় যেসব হয়, এবং দেখতে পারেন কয়েকদিন আগে যে রানা প্লাজার যে ঘটনা ঘটেছে, 3 বছর হয়ে গেছে, তার কোনো বিচার নাই। এবং এই বিচার চাইতে গেলে এই ধরনের মে দিবসে আমরা উদ্যোগ করে থাকি, আমরা তার দাবি জানিয়ে থাকি, এবং এইটাই মে দিবসের। আসলে রাজু, আপনি যেমনটি শুনলেন যে আসলে তারা শ্রমিকদের লাঞ্ছনা এবং বঞ্চনার কথা তারা এই গানের মাধ্যমে তারা ফুটিয়ে তুলছে, এবং এই অনুষ্ঠানগুলো আজকে রাত 10টা বা 11টা পর্যন্ত চলবে এমনটি বলেছেন যে এখানকার আয়োজক যারা রয়েছেন তারা। রাজু, সহকর্মী আব্দুল আহাদ সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সিলেটের কিন ব্রিজ এলাকায় মে দিবস উদযাপন উপলক্ষে সেখানে গণসংগীত পরিবেশনের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের খবর আমরা জানছিলাম। এখনো ন্যায্য মজুরি, কাজের সময়সীমা, নির্দিষ্ট ছুটি ও নিরাপত্তা সংক্রান্ত অনেক অধিকারের ব্যাপারে অবগত নন শ্রমজীবীরা। এতে অনেক ক্ষেত্রেই শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য অধিকার থেকে, আর তার জন্য সচেতনতাকে প্রাধান্য দিচ্ছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। কাজ চলছে কাজের মতো, অন্যদিকে কেউ কেউ বসে আছেন কাজের অপেক্ষায়, না হলে জুটবে না খাবার। আরেক দল ছুটছেন নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু এসব শ্রমজীবী মানুষেরা কি জানেন শ্রম আইন বা সেখানে তাদের দেওয়ার সুযোগ সুবিধাগুলো সম্পর্কে? কিছু অধিকার আছে আপনার, কিছু বিষয় আছে, এগুলা কি আপনি জানেন? না, এত বিষয় জানি না। নিজের টাকাতে চিকিৎসা করি, মালিকের কন্ট্রাক্টরের কোনো টাকা টাকা দেয় না। কিছু দেওয়ার পর মানে আর খালাস, আর ওইটা নিয়ে কিছু বলে সপ্তাহে ছুটি, এইগুলো বাদে যে বাড়তি ছুটি ওটি আর পাই না। নানা ক্ষেত্রে অধিকাংশ শ্রমজীবী মানুষই জানেন না কর্মক্ষেত্রে তাদের অধিকার সম্পর্কে। আর অধিকার আদায়ে সর্বাগ্রে প্রয়োজন সচেতনতার, আর এই সচেতনতা তৈরিতে দরকার সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগ। শ্রম অধিকারের ব্যাপারে সচেতন করতে বেসরকারি বিভিন্ন সংগঠন নানা উদ্যোগ নিলেও এক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা। ভয়ভীতির পরিবেশ একটা, আরেকটা হচ্ছে যে ওরকম কোনো উদ্যোগও কিন্তু দেখা যাচ্ছে না। অনেক বেসরকারি সংস্থা আইনি সচেতনতা প্রকল্পগুলো আছে, যেটার মাধ্যমে তারা শ্রমিকের কাছে যাচ্ছেন তাদের অধিকার সম্পর্কে জানানোর জন্য। কোনো মামলা নিষ্পত্তি না হওয়া, মামলা নিষ্পত্তি হতে হতে আরো দুস্থ অবস্থায় পড়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো। তো সেখানে শ্রম আদালতের উপর একটা বিশেষ নজরদারি হয়তো হতে পারে। অবশ্য বিভিন্ন উদ্যোগের কথা জানালেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সাপ্তাহিক হিসেবে অনেক ফ্যাক্টরি থেকে একদম সাধারণ 20 জন 30 জন শ্রমিক, তাদেরকে আমরা একটা প্রশিক্ষণ দিই এই শ্রমিকদের রাইটসের সম্পর্কে। আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে অনেক সচেতনতার সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিচার সংক্রান্ত আইন কিছু অ্যামেন্ডমেন্ট করে সেটাকে আরেকটু যুগোপযোগী করা যায় কিনা, যাতে ন্যায় বিচার পেতে সহজ হয়। শ্রমিকদেরকেই সচেতন হতে হবে তাদের অধিকার সম্পর্কে। লেবার ফোর্স সার্ভে 2010 এবং আন্তর্জাতিক শ্রমিক সংস্থার জরিপ ও সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা 5 কোটিরও বেশি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। তীব্র দাবদাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। বৃষ্টি প্রার্থনায় ফরিদপুরে বিশেষ নামাজ আদায়। হিট স্ট্রোকে হবিগঞ্জে আজও একজনের মৃত্যু। জঙ্গলে আগুন লাগতেই পারে, বিশ্বের বহু দেশেই এ ধরনের ঘটনা আগেও ঘটেছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
দুপুরে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে তিনি একথা জানান। এদিকে সুন্দরবনে আগুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে গোয়েন্দা বিভাগ। পুলিশ জানায়, আজ ভোরে শরণখোলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই 4 জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বারবার আগুন লাগার ঘটনায় বনের পূর্ব বিভাগ জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের পাস পারমিট। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে বনের উপর নির্ভরশীল কয়েক লাখ মানুষ। এ ঘটনায় 6 জনকে অভিযুক্ত করে মামলা করেছে বন বিভাগ। গত 27 এপ্রিল লাগা আগুন 3 দিন পর গতকাল দুপুরে নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে গত 1 মাসে 4 বার অগ্নিকাণ্ড হলো সুন্দরবনে। সকলেই বলেছেন কোটি সংখ্যক, তার মানে আপনারা চেনেন তাদের। এখন যদি তাদেরকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকের কাছে হাত তাদের হস্তান্তর না করেন, তাহলে পরে যেহেতু আমি দক্ষিণাঞ্চলের লোক, যদি আমি দক্ষিণাঞ্চলের লোক না আসতাম তাহলে আসতাম কি দরকার? ও জঙ্গলে আগুন লাগে, অস্ট্রেলিয়া আগুন লাগে, ইন্দোনেশিয়া আগুন লাগে, আমেরিকা আগুন লাগে, এখানেও লাগছে। এটা এমন কোনো ঘটনা ঘটে নাই যেটা পৃথিবীতে আর কোথায় ঘটে নাই। 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি থানায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি এই ঘটনা সংক্রান্ত যদি তাদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাই এবং তদন্তের মাধ্যমে যদি আমরা তথ্য উদ্ঘাটন করতে পারি, তাহলে তাদের 4 জনকে আইনের কাছে সুপর্দ করা হবে। আগামী 2-1 দিনের মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এই তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তবে আরও কিছুদিন রাজধানী ও এর আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি। তাপমাত্রার টেন্ডেন্সিটা ফলিং আছে, তাপমাত্রা একটু কমে যাবে, কিন্তু কমে গেলেও একদম সারা দেশ থেকেই তাপপ্রবাহ উঠে যাওয়ার সম্ভাবনা খুব কম। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি কম থাকে তাহলে মানুষ একটু গরম বেশি অনুভব করে। বগুড়া, ঢাকা, সিলেট এবং চিটাং ডিভিশনের কোথাও কোথাও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার জনজীবন। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয় 39.7 ডিগ্রি সেলসিয়াস। হবিগঞ্জের বাহুবলে হিট স্ট্রোকে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য ফরিদপুরে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের চলমান তাপপ্রবাহে বগুড়ার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ, সেই সাথে বাড়তি বিড়ম্বনা, ঘন ঘন লোডশেডিং। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। ব্যবসা গরম থেকে একটু প্রশান্তি পেতে শরবতের দোকানে ভিড় করছেন মানুষজন। আবহাওয়া অফিস জানিয়েছে এই অবস্থা চলবে আরো কয়েকদিন। প্রচন্ড রোদের কারণে আসলে আমরা ঠিক মতো বের হতে পারতেছি না। এত প্রখর রোদে তাকানো যায় না কোনো দিকে ঠিক মতো। গরমের মধ্যে মনে করেন রিক্সা চালানো খুব কষ্ট, এই পানি খাওয়া লাগে, ঘন ঘন পানি খাওয়া লাগে, এরকম ভাবে খুব কষ্ট। আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, হয়তো 2-1 দিন বা 3 দিন পরে বৃষ্টি হতে পারে। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে ওষ্ঠাগত হয়ে উঠেছে জেলার জনজীবন। গত 2 সপ্তাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এই জেলায় 13 জনের মৃত্যু হয়েছে। দিনের বেলায় বাইরে বের হলেও কাজ করতে পারছেন না কর্মজীবীরা। এদিকে প্রখর তাপদাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে সকালে ফরিদপুর শহরের জোহরা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এতে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন তারা। সাবিহা নিপা, সময় সংবাদ। এদিকে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। প্রচন্ড গরমে হাসপাতালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। আগামী 2 দিনে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। SM রাশেদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে কুষ্টিয়ার তাপমাত্রা। এতে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে কৃষক, দিনমজুর সহ শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। হাসপাতালে নির্দিষ্ট রোগী থেকে 3 গুণ বেশি রোগী রাখতে হচ্ছে। এতে জায়গা সংকটে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুব রোদের তাপ, চলতে খুব কষ্ট হচ্ছে। পুকুরে থাকতে ভালো লাগছে না, পানি থাকলে ঠান্ডা লাগছে। ঘরে বসা যাচ্ছে না, তাই আমরা বাইরে আসছি বাতাস খাওয়ার জন্য। আবহাওয়াই গরম, একটু বাতাস মাতাস যা আসে ওগুলাই গরম।
কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া ও পানিবাহিত রোগে। পানির মতো পায়খানা করছে, আজকে 10 দিন মতো। অতিরিক্ত গরম পড়ছে, এজন্য মানে বাচ্চারা সহ্য করতে পারছে না পেটে, এজন্য মানে অতিরিক্ত পায়খানা করছে খালি একভাবে, আর বমি করছে। গরমে অসাবধানতার কারণে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আর এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান আবহাওয়া কর্মকর্তা। 1 মাস থেকে শুরু করে 1 বছরের শিশু, 2 বছরের শিশু, এরকম রোগীর সংখ্যাও প্রচুর বাড়ছে আমাদের এখানে ডায়রিয়ার। তো আমরা আমাদের সীমিত জনবল দিয়ে যতটুকু সম্ভব স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। কুষ্টিয়া জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার তীব্রতা ক্রমেই বাড়ছে কুষ্টিয়া জেলায়। চলতি মৌসুমে শুক্রবার কুষ্টিয়া জেলায় তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস, শনিবার যা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলা সময় আরো থাকছে। টাঙ্গাইলে নিখিল চন্দ্র হত্যা মামলায় 3 জন আটক, জিজ্ঞাসাবাদ চলছে। শিগগির গ্রেফতার করা হবে মূল আসামিদের, বলছে পুলিশ। আসছে বর্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। তীব্র স্রোতের কারণে এ সময় পদ্মার মাওয়া প্রান্তে কাজ করা কঠিন হবে। তাই গত বছরের অভিজ্ঞতা বিবেচনায় জাজিরা প্রান্তে নতুন করে তৈরি করা চ্যানেলে চলবে পাইলিং এর কাজ। শিগগিরই বিশ্বের সর্বোচ্চ শক্তি সম্পন্ন নতুন একটি হ্যামার যোগ হলে কাজে গতি আসার আশাবাদ সংশ্লিষ্টদের। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গত বছরের ডিসেম্বরে মূল সেতুর কাজ শুরু হয় মাওয়া প্রান্তে। তবে বর্ষার সময় যতই ঘনিয়ে আসছে, নদীতে বাড়ছে স্রোত। পদ্মার প্রবল এই স্রোতকে বিবেচনা রেখে তাই পরিবর্তন করতে হচ্ছে কর্মপরিকল্পনায়। প্রতিটি পিলারের জন্য নদীর তলদেশে বসাতে হবে 6টি করে পাইল। মাওয়া প্রান্তের 7 ও 6 নম্বর ব্লকে 3টি করে পাইলের অর্ধেকেরও বেশি প্রবেশ করানো হয়েছে। বাকি 3টি পাইলের কাজ এই বর্ষার আগে করা কঠিন বলে এবার জাজিরা প্রান্তে শুরু হয়েছে কাজ। জাজিরার 39 নম্বর ব্লক দিয়ে পাইলিং এর কাজ শুরু হবে। এর মধ্যে 37 ও 38 নম্বর ব্লককেও কাজের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে। চলছে আরো বেশ কয়েকটি টেস্ট পাইলের কাজ। এখানে আরেকটা কারখানা হচ্ছে ট্রাসের জন্য, সেই ট্রাসের ফেব্রিকেশন কারখানায় পুরো ট্রাসটা করা হবে, করে আমরা লোড দিয়ে এটা আমরা দেখবো যে আমাদের কি হচ্ছে। এটা একটা ট্রায়াল ফেব্রিকেশন এখানে হবে, এটা পার্সিয়াল কাজ এখন চায়নাতে হচ্ছে। এছাড়া নদীর তলদেশের অবস্থা বিবেচনা করে মূল পিলার বসানোর জন্য এক একটি পাইলের চূড়ান্ত গভীরতা কত হবে সেটি এখনো নির্ধারণ করা যায়নি। তবে কাজের গতি বাড়বে নতুন হ্যামার আসার পর। নির্ধারিত সময় কাজ করতে গেলে আমাদের কন্টিনজেন্সি প্ল্যানে আমরা দেখলাম যে না, আমরা এখানে আমাদের একটু মনে হচ্ছে ক্রিটিক্যাল আইটেম। এই ক্রিটিক্যাল আইটেমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা হ্যামারের সংখ্যা বাড়াচ্ছি। ছোট হ্যামার এবং বড় হ্যামার দুইটাই বাড়ানো হচ্ছে, ফ্লোটিং ক্রেন বাড়ানো হচ্ছে। 2018 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর উদ্বোধনের কথা। সেই অনুযায়ী আগামী বছরের মধ্যে পাইল ড্রাইভিং এর সব কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে চায়না মেজর ব্রিজ কোম্পানিকে। খুব আগ্রহ নিয়ে পদ্মা সেতুর খোঁজ যারা নিয়মিত রাখেন, তাদের অনেকেরই প্রশ্ন, কবে শেষ হবে সেতুর কাজ। সংশ্লিষ্টরা বলছেন লক্ষ্যের সঙ্গে পাল্লা দিয়েই এগুচ্ছে কাজ। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে কাজ যেমন বেশি হয়েছে, তেমনি কাজ করতে করতেই নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আর এইসব ক্ষেত্রে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে সমস্যার সমাধান করে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। টাঙ্গাইলের নিখিল চন্দ্র হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে গোপালপুর পৌর জামাতের সেক্রেটারি বাদশা মিয়া, বিএনপি কর্মী ঝন্টু ও মধুপুরের এক মাদ্রাসার অধ্যক্ষ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল রাতে নিখিলের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। স্বজনরা জানান, গতকাল দুপুরে ডুবাইল বাজারে নিখিল চন্দ্র জোয়ারদারের দোকান থেকে তাকে বের করে কুপিয়ে হত্যা করে 3 যুবক। ধর্ম নিয়ে কটূক্তি করায় 2012 সালের একটি মামলায় নিখিল 24 দিন কারাভোগ করেন। ওই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর আইএস দায় স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্স। আমরা শুনে আমরা দৌড়ে আসি, আসা তারপর তারা দেখতে পারলাম এই অবস্থা। এখন তার সুষ্ঠু বিচার আমরা তো চাই। এ পর্যন্ত 3 জন সন্দেহভাজনকে আটক করেছি। এরা হলো গোপালপুর জামাতের সেক্রেটারি বাদশা, আর
মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল আমিনুল ইসলাম, তাকে গ্রেপ্তার করেছে মধুপুর থেকে, এবং একজন বিএনপি কর্মী আছেন ঝন্টু। এই তিনজনকে ভোরের দিকে আমরা আটক করে নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সারা দেশে প্রচার প্রচারণা জমে উঠেছে। 743টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদে নির্বাচন হবে আগামী 7 মে। এক সপ্তাহেরও কম সময় থাকায় প্রার্থীরা এখন ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। বিভিন্ন ধরনের উন্নয়নেরও প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচনকে ঘিরে এসব এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা বলছেন তারা সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক প্রার্থী দেখেই ভোট দেবেন। নির্বাচনী এলাকাগুলোতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন পুলিশ ও আনসার সদস্যরা। এদিকে রংপুরে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় জমজমাট মিঠাপুকুর, পীরগাছা এবং কাউনিয়া উপজেলার গ্রামগুলো। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন দল নয়, সৎ ও যোগ্য ও পছন্দের প্রার্থীকেই তারা বেছে নেবেন। শাকির মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। চতুর্থ দফার নির্বাচনকে ঘিরে রংপুরের গ্রামগুলো আবারও প্রচার প্রচারণায় মুখরিত। এখন প্রথম 3 দফার নির্বাচনে এই অঞ্চলের কোথাও কোনো সহিংস ঘটনা না ঘটায় চতুর্থ দফার নির্বাচনেও এই অঞ্চলের ভোটারদের মাঝে আরো বেশি উৎসাহ, উদ্দীপনার জোয়ার বইছে। ভোটাররা বলছেন এলাকাকে মাদকমুক্ত এবং রাস্তাঘাট সহ উন্নয়নে কাজ করবেন যারা, তাদেরকেই বেছে নেবেন তারা। বিদ্যুৎ, রাস্তাঘাট এগুলোর জন্য যদি যে ব্যক্তিটা আমাদের পাশে এসে দাঁড়াবে তাদেরকে আমরা নির্বাচিত করব। মাদকদ্রব্যকে উৎখাত করতে পারবে, এগুলোর সমাধান যেই করতে পারবে সেই ব্যক্তিকে আমরা নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করব। ভোট দিয়ে আমরা এমন একটি ব্যক্তিকে জয়যুক্ত করব তিনি যেন আমাদের সুখে দুঃখে এবং পাশে থাকতে পারে। গ্রীষ্মের গরমকে উপেক্ষা করে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সরকার দলীয় প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও বিরোধীরা জানালেন নানা আশঙ্কার কথা। শতভাগ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করব, গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকা করানোর চেষ্টা করব, মাদকমুক্ত সমাজ গড়ানোর চেষ্টা করব। আশাবাদী আমি নির্বাচনে বিজয় লাভ করব। আমি 100% নিশ্চিত যে আমার দল বিজয় অর্জন করবে যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। নির্বাচন বর্তমান ক্ষমতাসীন দল তো একটা বুঝে একটা কথাই বলতেছে, যদি ভোটের কথা বলতে পুলিশকে ধরে দেব, আবার মিছে কলম বাহির করিয়ে আবার নাম লেখে যেটা থানায় পাঠাইতেছি। নির্বাচনী কর্মকর্তা জানালেন ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, প্রশিক্ষণের কার্যক্রম চলছে। নির্বাচনী দ্রব্য সামগ্রী যা যা ঢাকা থেকে আসার দরকার সেগুলো আমাদের এসে পৌঁছেছে। মিঠাপুকুর, পীরগাছা এবং কাউনিয়া 3টি উপজেলার 24টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 141 জন সহ সাধারণ ও সংরক্ষিত মেম্বার পদে মোট 1212 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার বড় কামাকুন্ডু গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় শনিবার রাতে নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাইদুল ও ইকবাল হোসেন নামের 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্ক হয়। এর জের ধরে সকালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 8 জন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ড বাজারে একটা সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কয়েকজন আহত হয়েছে, তারা হসপিটালে চিকিৎসাধীন এবং পরিস্থিতি আমাদের পুলিশের নিয়ন্ত্রণে আছে। অবশেষে বেকার নার্সদের সব দাবি মেনে নিল সরকার। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি সরকার মেনে নেয় সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। পিএসসির মাধ্যমে নার্স নিয়োগের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত 28 মার্চ থেকে সারা দেশে আন্দোলনে নামেন নার্সরা। দুপুরে নার্সদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে সরকার তাদের দাবি মেনে নিয়েছে বলে জানান মন্ত্রী। এ খবর জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্মঘট ও অনশনকারীদের কাছে পৌঁছলে তাদের মধ্যে আনন্দের জোয়ার ছড়িয়ে পড়ে। এক মাসের আন্দোলন সার্থক উল্লেখ করে দাবি মেনে নেয় সরকারকে ধন্যবাদ জানান তারা। সকলকে
সবকিছু পরিত্যাগ করে আমরা আন্দোলন করেছি, আমাদের আজকে দাবি বাস্তবায়ন হয়েছে। আমরা এত খুশি যে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রায় 1 মাস ধরে আমরা এই যে কষ্ট করছি, খোলা আকাশের নিচে গাছের তলে ঘুমিয়েছি, খেয়ে না খেয়ে অনাহারে দিন কাটিয়েছি, কিন্তু আজ সব কষ্টগুলোকে আজকে আমরা ভুলে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন এবং সেটা বিনা শর্তে। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। চট্টগ্রামের একটি মৎস্য হিমাগার থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা সংরক্ষণের দায়ে হিমাগারটি সিলগালা করে দেওয়া হয়েছে। দুপুরে নগরীর কর্ণফুলী থানার চরলক্ষা এলাকায় সি রিসোর্ট কোল্ড স্টোরেজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মনসুর এই আদালতের নেতৃত্ব দেন। অভিযানে হিমাগার থেকে 1.5 টন জাটকা জব্দ করা হয়। পরে হিমাগারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা জারির কারণে বাজারে বিক্রি করতে না পেরে হিমাগারটিতে জাটকা সংরক্ষণ করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। প্রায় 1.5 টনের মতো ভিজিবল আছে, আর ইনভিজিবল আরও এখানে প্যাকেট থাকার সম্ভাবনা রয়েছে। সেগুলো আসলে বরফ গলার আগ পর্যন্ত খুঁজে বের করে দেখা যাচ্ছে না আর কি। হ্যাঁ, পরবর্তীতে আমরা এটি তালাবদ্ধ করে লোকাল থানার জিম্মায় দিয়ে যাব। পরবর্তীতে এখানে এসে যখন লেবার টেবার অ্যাভেলেবেল হবে এসে আমরা তখন জাটকাগুলো বের করে বৈধ মাছ মালিককে দিয়ে দেবো, আর জাটকাগুলো আমরা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা শুরু হয়েছে। ভোর থেকেই নদীতে মাছ ধরা শুরু করেন জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলেরা। সামান্য কিছু মাছ পাওয়া গেলেও তা আড়তদারদের চাহিদা মেটাতে পারছে না। জেলেরা আশা করছেন সামনের দিনগুলোতে নদীতে মাছ পাওয়া যাবে। গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম সবগুলো নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। রাত্রে 3টাতে শুরু করছি, মাছ নাই এই গাঙ্গে। আজকে নামছি, অভিযান শেষ। এটা মাছ পেলে আমরা মনে করেন না যে কষ্ট পোষাইতো। জেলেরা মাত্র 2-4টা করে জেলেরা মাছ পাচ্ছে, আমাদের ব্যবসা কি হবে? খুলনার ঘাটগুলোতে চলছে অরাজকতা। ইজারাদারদের যাচ্ছে তাই ব্যবহারে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পারাপারে সরকার নির্ধারিত টোল নেয়ার পরিবর্তে নিজেদের ইচ্ছে মতো টোল আদায় করছে তারা। এ ব্যাপারে বারবার অভিযোগ করেও কোনো সমাধান হচ্ছে না। নিয়ামুল হোসেন কোচের ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। খুলনা নগরীর সাথে লাগোয়া ব্যস্ততম রূপসা নদীর ঘাট। রাজধানী ঢাকা ও বরিশাল সহ অন্তত 5টি জেলার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম এই ঘাট। সাধারণ মানুষের অভিযোগ, ট্রলার চালকদের ঝক্কি পেরিয়ে টোলঘরের বেষ্টনীতে টোলঘর পার হতে জনপ্রতি 1 টাকা লাগলেও হাতে ছোট কিংবা বড় কোনো কিছু থাকলেই আদায় করা হয় অতিরিক্ত 20 থেকে 150 টাকা পর্যন্ত। দোলনা ওই পাশে 40 টাকা দিয়ে ছাড়া আসছি, এই পারে আসলে 60 টাকা। ইউপিএস নিয়ে আসলে আমার কাছে 60 টাকা চাই। অল্প কটা মাছ নিয়ে এসেছি, তা সে আমার কাছে 20 টাকা রাখছে বেশি। আমার তো 20 টাকা দেয়া লাগবে ঘাটে, আমি কোনো টাকা দেবো না, কোনো টাকা দিয়ে দাও, নাহলে ভ্যান যাইতে দেবো না। স্বীকার করেছেন টোলঘরের দায়িত্বরত কর্মচারীরা, করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আসলে এরকম অভিযোগ এবার আমরা ওখানে দিয়ে দেব। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসেব অনুযায়ী প্রতিদিন এই ঘাট দিয়ে পারাপার হয় 1.5 লক্ষ মানুষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ। স্বস্তি যে আমরা দেখেছি বৃষ্টি, কাউকে আমরা বৃষ্টিতে ভিজতেও দেখছি, পাশাপাশি দৌড়ি করছেন, এদিক সেটা করছেন, বা বৃষ্টি যাদের খুব নিতান্তই প্রয়োজন তারা বিভিন্ন শেডের নিচে দাঁড়িয়েছেন। এখানে আমরা চায়ের দোকান দেখছি বা ফুটপাতের কিছু দোকান যেগুলি আছে সেগুলিতে তারা আশ্রয় নিয়েছেন, এবং বিভিন্ন মানুষ তারা রাস্তায় এরই মধ্যে নেমে এসেছেন। অনেকেই বৃষ্টিতে ভিজছেন এবং এই বৃষ্টিটাকে উপভোগ করছেন। পাশাপাশি আমরা কিছুক্ষণ ধরে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, মানুষ বৃষ্টি চাচ্ছিলেন। আসলে আকাশ যখন মেঘলা ছিল তখন থেকেই মানুষ চাচ্ছিলেন। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এর আগে, এবং মধ্যে একটা বড়, এবং পাশাপাশি যতটুকু
দেখেছি বিভিন্ন যারা ফুটপাতে বিভিন্ন দোকান নিয়ে বসেছিলেন তাদের মধ্যে তারা একটু নিয়ে যে বিভিন্ন তারা হয়তো কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। তারাও তাদের যে দ্রুত গতিতে তারা তাদের যে জিনিসপত্রগুলি রয়েছিল সেগুলি তারা নিরাপদ করেছেন, বিভিন্নভাবে ঢেকে ফেলেছেন। আর এরই মধ্যে মানুষের যে ছুটোছুটি সেটাও অলরেডি মধ্যে আরো বৃষ্টি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, এবং বৃষ্টির মধ্যেই মানুষ বিভিন্ন কাজে অলরেডি যারা আসলে তাদের কাজ শেষ করতে পারেননি তারা তাদের কাজ শেষ করছেন, এবং অনেকেই যে বিভিন্ন গাড়িতে অথবা রিকশায় যারা রিকশার লোক ছিলেন বা রিকশাওয়ালা ছিলেন তারাও তাদের রিকশায় তাদের যে পলিথিন ছিল সেই পলিথিন দিয়ে আশ্রয় নিচ্ছেন। হ্যাঁ, পাশাপাশি এই যে অবস্থা মোটামুটি আমরা দেখেছি যে এই বৃষ্টি এই যে গরমের মধ্যে প্রচন্ড গরমে তারা একটা স্বস্তি পেয়েছেন আর কি। তো এই ছিল শাহবাগ থেকে বৃষ্টিপাতের সর্বশেষ খবর। তীব্র দাবদাহের পর আসলে এমন বৃষ্টি জনজীবন নিয়ে আসবে এটাই আমরা আশা করছি। আর ছুটির দিন এমন বৃষ্টি হয় রাজু, আমার মনে হয় আজকে যেহেতু বেশিরভাগ মানুষই বাসায় আছেন তারা কিন্তু বেশ উপভোগ করতে পারবেন। আমি কিন্তু বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারছি না, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই দিনে কিন্তু এই বৃষ্টিতে ঝড়ে আম পড়ে গাছ থেকে আমরা দৌড়ে যেতাম। আমার মনে হয় গ্রামের যে ছেলেরা আছে তারা কিন্তু এই আম কুড়িয়ে নেয়ার যে স্বাদ বা তাদের যে সেই আনন্দ সেটা কিন্তু তারা ফিরে পাবে। আমার মনে হয় যে এই চরম এই গরমের মধ্যে এক পশলা বৃষ্টি রাজধানীবাসী সহ সারা দেশের মানুষের মধ্যে স্বস্তি নিয়ে আসবে। বেশ কাঙ্ক্ষিত ছিল, বেশ কয়েকটি জায়গায় নামাজও পড়া হয়েছে বৃষ্টির জন্য। মনোজাত হয়েছে। তো বাংলার সময়ে শীর্ষ সংবাদগুলো দর্শক আরেকবার জানিয়ে দিচ্ছি। মহান মে দিবসে দেশ জুড়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। মালিক শ্রমিক ব্যবধান কমিয়ে আনার আহ্বান। এখনো ন্যায্য অধিকার বঞ্চিত হাজার হাজার শ্রমিক। সারা দেশে শুধু আওয়ামী লীগের লোকজনই অধিকার ভোগ করছে, আর সাধারণ মানুষ হচ্ছে হত্যা গুমের শিকার। সোহরাওয়ার্দী উদ্যানের শ্রমিক সমাবেশে বেগম জিয়া। অধিকার চাইতে গিয়ে বিএনপি জামায়াত সরকারের সময় গুলি খেয়ে মরতে হয়েছে শ্রমিকদের। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন আটক। বনমন্ত্রী বললেন, জঙ্গলে আগুন লাগতেই পারে, বিশ্বের বহু দেশে এমন হয়। জঙ্গলে আগুন লাগে, এটা এমন কোনো ঘটনা ঘটে নাই যেটা পৃথিবীতে আর কোথায় ঘটেছে। চট্টগ্রামে কোল্ড স্টোরেজ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ। ভ্রাম্যমাণ আদালতের অভিযান এড়াতেই করা হয়েছিল মজুত। এবং বর্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে পদ্মা সেতু প্রকল্পের কাজ। তীব্র স্রোতে কঠিন হবে মাওয়া প্রান্তের পাইলিং, চলবে জাজিরা প্রান্ত। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।